কলকাতা মেট্রোর জীবন ৪০ বছর পর যাত্রীরা প্রযুক্তিগত সমস্যা থেকে শুরু করে টয়লেটের সমস্যা পর্যন্ত সমাধানের দাবি করছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেশের প্রথম ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা কলকাতা মেট্রো দীর্ঘদিন ধরে শহরের জীবনরেখা হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৪ সালে চালু হওয়ার পর থেকে দ্রুততা এবং দক্ষতার সাথে আশেপাশের এলাকাগুলিকে সংযুক্ত করে। এসপ্ল্যানেড এবং ভবানীপুরের মধ্যে ৩.৪ কিলোমিটার দীর্ঘ রেলপথ হিসেবে যা শুরু হয়েছিল তা এখন ৬০ কিলোমিটার বিস্তৃত নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা ২০২৩-২৪ সালে ১৯.২ কোটি যাত্রীকে পরিষেবা দিয়েছে, যা ১৯৮৪ সালে মাত্র ১৪.৬ লক্ষ ছিল। কিন্তু প্রতি মাসে গড়ে ১.৭ থেকে ১.৯ কোটি যাত্রীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যাত্রীরা ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছেন। অতিরিক্ত ভিড় এবং অনিয়মিত ট্রেনের সময়সূচি থেকে শুরু করে পুরনো অবকাঠামো এবং টিকিটের ঝামেলা, অনেকেই বলছেন যে তাদের প্রতিদিনের মেট্রো যাত্রা মসৃণ নয়। সংবাদ মাধ্যমে জানার চেষ্টা করা হয় যাত্রীদের সঙ্গে কথা বলে কি কি মেরামত করা দরকার এবং কি কি কারণে যাত্রী নিরাপদ, দ্রুত এবং আরও আরামদায়ক হতে পারে, এই বিষয়গুলি নিয়ে। পিকনিক গার্ডেনের বাসিন্দা ফিরদৌসী বেগম ব্যস্ত সময়ে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। অফিস চলাকালীন যাত্রীদের প্রায়ই অতিরিক্ত ভিড়ের সম্মুখীন হতে হয়। ট্রেনের মধ্যে ব্যবধান ৩ থেকে ৪ মিনিটে কমিয়ে আনা হলে তা অনেক সাহায্য করবে, তিনি বলেন। মেট্রো কর্তৃপক্ষকে ভিড়ের সময় যানজট নিরসনের আহ্বান জানান। আরও ভালো প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। ফিরদৌসী উন্নত ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, যাত্রীদের রিয়েল টাইম তথ্য এবং মসৃণ টিকিটিং প্রয়োজন। বর্তমান ব্যবস্থা আপগ্রেড করলে সামগ্রিক অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এবারে চলে আসি টিকিট সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে। শহর ভিত্তিক কপিরাইটার এসকে আবরার নাদিমের কাছে টিকিট কেনা এখনো একটি যন্ত্রণার বিষয়। টিকিট কাউন্টারগুলিতে প্রায়শই কর্মীর অভাব থাকে, যার ফলে দীর্ঘ লাইন তৈরি হয়। তিনি ঐতিহ্যবাহী টিকিট কেনাকাটা ব্যবস্থার উপর নির্ভরশীল যাত্রীদের মধ্যে একটি পরিচিত হতাশার কথা তুলে ধরে বলেন। নাদিম অনলাইন সিস্টেমের সমস্যাগুলিও তুলে ধরেন। অনলাইন টিকিটিং প্রক্রিয়া অনেকের জন্য জটিল হতে পারে। তিনি পরামর্শ দেন যে ব্যবহারকারী বান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আরও ভালো সহায়তা দৈনন্দিন মেট্রো যাত্রা সহজ করতে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আকাশ ঘোষাল নামের এক ব্যবহারকারী ভোরে বা দেরিতে কাজের সময়সূচি সম্পন্ন যাত্রীদের সুবিধার্থে কাজের সময় বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, ভোরে এবং গভীর রাতে মেট্রো পরিষেবা চালানো অনেক লোককে সাহায্য করবে যারা বিজোড় সময়ে ভ্রমণ করেন। তিনি আরও বলেন যে এই ধরনের পদক্ষেপ মেট্রোকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহজলভ্য করে তুলবে। ঘোষাল ব্যস্ত সময়ে কোচের ভেতরে থাকা এয়ার কন্ডিশনিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। কম শীতলতার কারণে ব্যস্ত সময়ে দম বন্ধ হয়ে যায়। যাত্রীদের আরামের জন্য এসির তাপমাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ, আকাশ উল্লেখ করেন। মেট্রো কর্তৃপক্ষকে নিয়মিত এবং কার্যকর শীতলতা নিশ্চিত করার আহ্বান জানান, বিশেষ করে যখন কোচগুলি ঠাসা থাকে। কয়েকজন নিয়মিত ভ্রমণকারী বলেন,
এসি ভেন্ট থেকে পানি বের হওয়া আরেকটি সমস্যা। শ্রেয়া দত্ত একজন মার্কেটিং এবং সেলস পেশাদার। দিনে কমপক্ষে 4 থেকে 5 বার মেট্রোতে যান। তার যাতায়াতের সবচেয়ে হতাশাজনক অংশ হলো যখন স্লিপগুলি স্ক্যান করা হয় না তখন স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন, এবং যখন যাত্রী স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন এবং যখন তার পালা আসে তখন স্লিপটি স্ক্যানারে রাখা হয় এবং এটি পড়ে না। তখন পিছনে থাকা যাত্রীরাও হতাশ হন। তিনি বলেন, বেহালার বাসিন্দা দত্ত আরও উল্লেখ করেন যে স্লিপগুলি প্রায়শই বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ লোকেরা এগুলি ডাস্টবিনে ফেলতে বিরক্ত হন। কর্তৃপক্ষ ডাস্টবিন দেওয়ার পরেও স্লিপগুলি সর্বত্র পড়ে থাকে। টোকেনগুলি অনেক ভালো। এসিও পেশাদার শ্রীপর্ণা মিত্র দমদম এবং চাঁদনী চকের মতো কয়েকটি স্টেশনের ভুল সময়ের বিষয়ে কথা বলেছেন। দেখানো সময় সবসময় সঠিক হয় না, ট্রেনগুলি দেখানো সময় আসে না। অর্ক বসুর কাছে সময়ানুবর্তিতা এবং নিরাপত্তা দুটি প্রধান উদ্বেগের বিষয়। ট্রেনগুলি প্রায়শই দেরিতে আসে, যা হাজার হাজার দৈনিক যাত্রীকে প্রভাবিত করে। সময় মতো আগমন এবং প্রস্থান নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও ভালো সময়সূচি ব্যবস্থাপনা এবং পরিচালনা দক্ষতার আহ্বান জানিয়ে বলেন, আরকা সমস্ত স্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্ক্রিন দরজা স্থাপনের পরামর্শ দিয়েছেন। এই দরজাগুলি কেবল তখনই খুলবে যখন ট্রেন থামবে এবং ওঠানামা সম্পূর্ণ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। এটি আত্মহত্যার প্রচেষ্টার কারণে বিলম্বকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এবং এই জাতীয় ঘটনাগুলি সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারে, তিনি বলেন। বিশ্বের অন্যতম ব্যস্ততম মেট্রো দিল্লি মেট্রোর প্রতিটি স্টেশনে পাবলিক টয়লেট আছে, কিন্তু দিল্লি মেট্রোর প্রায় 2 দশক আগে প্রতিষ্ঠিত কলকাতা মেট্রোতে এখনো নীল লাইনে কোনো পাবলিক টয়লেট নেই। পানীয় জল পেতে মেট্রোতে 20 বছর লেগেছে। 40 বছর হয়ে গেছে, এখনো কোনো শৌচাগার নেই। আমার মা, যিনি ডায়াবেটিস রোগী, এই বছরের শুরুতে মেট্রোতে ভ্রমণ করছিলেন এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে তাৎক্ষণিকভাবে টয়লেট ব্যবহার করতে হয়েছিল। সৌভাগ্যক্রমে নিরাপত্তা কর্মীরা তাকে কর্মীদের টয়লেটে যেতে সাহায্য করেছিলেন, বলেন প্রাক্তন সাংবাদিক অনিক মিত্র। মিত্র প্রতিটি স্টেশনে একটি করে টয়লেট যুক্ত করার পরামর্শ দেন, কারণ কেউ জানে না কার কখন এটি ব্যবহার করতে হবে, এবং যে মহিলারা প্রতিদিন মেট্রো ব্যবহার করেন তাদের জন্য এটি তাদের পরবর্তীতে একটি পরিষ্কার ব্যবহারযোগ্য টয়লেট কোথায় পাবেন তা নিয়ে চিন্তা করার পরিবর্তে মুক্ত মনে ভ্রমণ করতে সাহায্য করবে। জোকা মাঝেরহাট মেট্রো লাইন অর্থাৎ পার্পল লাইন ব্যবহারকারী বেহালার স্কুল শিক্ষিকা শর্মিষ্ঠা সুর বলেন, ট্রেনের মধ্যে 24 মিনিটের ব্যবধান অফিসগামীদের জন্য অসহায় বোধ করায়। শনিবার ও রবিবার মেট্রো পরিষেবার অভাব হতাশাজনক। এই সময়সূচি প্রতিদিনের যাত্রীদের মোটেও সাহায্য করে না, সুর বললেন। তিনি কর্তৃপক্ষকে সপ্তাহান্তে পরিষেবা শুরু করার আহ্বান জানান, এমনকি সীমিত সময়ের জন্য, এবং রাস্তা ও গণপরিবহনের উপর চাপ কমাতে ব্যস্ত সময়ে ট্রেনের মধ্যে ব্যবধান 10-12 মিনিটে কমিয়ে আনার জন্য অনুরোধ করেন। কলকাতা মেট্রোতে বর্তমানে 4টি কার্যকরী লাইন রয়েছে। ব্লু লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষকে 26টি স্টেশনের সাথে যুক্ত করে। গ্রিন লাইন সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগানকে 12টি স্টেশনের সাথে সংযুক্ত করে এবং আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পার্পল লাইন জোকা থেকে এসপ্ল্যানেডকে 7টি স্টেশনের সাথে সংযুক্ত করে এবং অরেঞ্জ লাইন কবি সুভাষকে হেমন্ত মুখার্জির সাথে 5টি স্টেশনের সাথে সংযুক্ত করে। এই সমস্যাগুলির কথা মেট্রো রেল কর্তৃপক্ষ যদি বিবেচনা করেন তাহলে যাত্রীদের জন্য অনেকটাই সুবিধা প্রাপ্তি ঘটবে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।